মায়া নিজে গাড়ি ড্রাইভ করে চলে গেল। মায়া যাওয়ার পর রাজ চলে এলো নিজের পরিবারের কাছে। জিজ্ঞাসা করল, কি হয়েছে? রাজের বাবা মাহমুদ সর্দার বলেন, তেমন কিছুই না, আমাদেরই দোষ ছিল, মিটে গেছে সমস্যা। উনি কে ছিল? কে? ওই যে নীল ড্রেস পরা, মাত্র গেল এখান থেকে। মেয়েটির নাম মেহেরুন জাহান মায়া। মেয়েটি ফ্যাশন হাউজের সিইও, ঢাকা শহরে নতুন একটি বাড়ি করেছে। তারই মিলাদ দিতে আসা এখানে। আনফরচুনেটলি আমরাও এখন এসেছি। আমরা না বলে আসি, মূলত আসার কিছুক্ষণ আগে জানিয়ে আসি। মায়া মেয়েটি আগে থেকে বলেই সব ঠিক করে রাখে। এই নিয়ে একটু ঝামেলা হয়, তবে এখন ঝামেলা শেষ। মায়া? হ্যাঁ, মেয়েটির নাম এটাই বলল। রাজ মনে মনে বলে, দেখতেও যেমন মায়াবতী, নামটিও তেমন মায়া। মায়া হবে সবার জন্য, এই রাজের কাছে সে মায়াবতী। বলি বুকের বাম পাশে হাত রাখে রাজ। মানত শেষ করে সবাই ঘুরে তাকায় সিঁড়ির দিকে। মিসেস মালিনী খুব খুশি হয় ছেলেকে এখানে দেখে। ছেলে তার পীর ভক্ত না, তাদের বংশীয় মর্যাদা এই বাপ ছেলে বাদে সবাই রক্ষা করেছে। কি জানি এবার কি হবে, কারণ এবার বংশীয় মর্যাদার জন্য আছে শাহমীর রাজ, যে কি না সর্দার বংশের বড় ছেলে, একজন মিনিস্টার। রাজের কাছে হিয়া ও সিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে। তারা এসে ভাইকে জড়িয়ে বলে, হ্যাপি বার্থডে ভাই। সকালে দেখা হওয়ার আগেই কি না চলে গেলে। অনেক মিস করেছি তোমাকে। তা তো দেখতেই পাচ্ছি। কিভাবে মনোযোগ সহকারে মানত করতে শুরু করেছিস। হিয়া ও সিয়া রাজের কানে ফিসফিস করে বলে, কে বলেছে আমরা মানত করেছি? ওখানে দাঁড়িয়ে তো চুপ করে দাঁড়িয়ে থাকি, কোনো কিছুই বলি না। মায়ের ভতে ওখানে যেতে হয়। দুই বোনকে জড়িয়ে এসে দেয় রাজ। পরিবারের সবাই এসে দাঁড়ায় এক জায়গায়। মিসেস মালিনী এসে ছেলেকে জড়িয়ে ধরেন। তারপর বলেন, এখন বাসায় চল, দুপুরে বাসায় খাবি, আজ আর তোকে কাজে যেতে হবে না। মিসেস মালিনীর দুই হাত নিজের হাতের মুঠোয় আলতোভাবে নিয়ে রাজ বলে, তুমি তো জানো মা, আমি জন্মদিন পালন করি না। তোমরা শুধু শুধু এসব করতে থাকো। আর আজ একটু ঝামেলায় আছি। এলাকার এক মেয়েকে কয়েকদিন ধরে আটক করা হয়েছিল। তারপর তাকে নির্মম অত্যাচার, এক কথায় ধর্ষণ করা হয়েছে। গরিব বলে মেয়ের হয়ে কেউ লড়াই করতে পারছে না। যারা আটক করেছিল তারা প্রভাবশালী। এই জন্য মেয়েটির বাবা আমার কাছে এসেছে। জনগণের সেবা করতে না পারলে কিসের মন্ত্রী হলাম আমি। মাহমুদ সর্দার খুশি হলেন ছেলের প্রতি। তিনি রাজকে বলেন, হ্যাঁ বাবা, তুমি যাও তোমার কাজে। মেয়েটির হয়ে তুমি পাশে দাঁড়ালে কেউ দ্বিমত করতে পারবে না। তবে সাবধানে থেকো, তোমার শত্রু পক্ষ কিন্তু বৃদ্ধি পাবে। আমি যে পক্ষের হয়ে লড়াই করব তার প্রতিটি প্রতিপক্ষ থাকবে বাবা। নিজেকে রক্ষা করার আগে আমাকে ভাবতে হবে জনগণের রক্ষা করা। রাজের মাথায় হাত দিয়ে মাহমুদ সর্দার বলেন, প্রৌড অফ ইউ মাই সান। রাজ স্মিত হেসে চলে যায়। গাড়িতে উঠে তার এক কর্মীকে কল করে বলে, মেহেরুন জাহান মায়া ফ্যাশন ইন্ডাস্ট্রির সিইও। এই মেয়েটির যতগুলো ইনফরমেশন আছে সোশ্যাল মিডিয়া ও আদার সাইট, সবকিছু আজ রাতের মধ্যে আমাকে জানাবে। ওকে স্যার। কর্মীর সাথে কথা বলেই কল কেটে দিল রাজ। তারপর চলে গেল করতে। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল তার হয়ে কোনো উকিল পাওয়া যায় না। তাই রাজ একজনকে হায়ার করে নিয়ে যায়। কিন্তু সেখানে যেতেই রাজ অবাক হয়ে যায়। যেই মেয়ের হয়ে কোনো উকিল ছিল না, সেই মেয়ের জন্য এখন দুইটি উকিল। একটি রাজ নিয়ে এসেছে, আরেকটি উকিল আগের থেকে এসে মেয়েটির বাবার সাথে কথা বলছে। রাজ ও তার উকিল যে মেয়েটির বাবাকে জিজ্ঞাসা করে, উকিল কোথায় পেলেন? আপনাদের হয়ে তো কেউ লড়বে না বলছিলেন। মেয়েটির বাবা রাজের দিকে তাকিয়ে বলেন, আসলে আমি আপনার কাছ থেকে আসার পর বাসায় এসে দেখি আমার বড় ভাই এক উকিল নিয়ে এসেছিলেন। আমি অবাক হয়ে যাই। আজ সকালেই ঘটেছে এই ঘটনা। আপনাকে অনেকবার কল করেছি, আপনি মনে হয় ব্যস্ত ছিলেন তাই বলা হয়নি। ভুল হলে ক্ষমা করে দিবেন। ভতে ভতে কথাগুলো বলে লোকটি। রাজ লোকটির হাত ধরে বলে, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? এখানে ভুলের কিছুই নেই। তবে কে সেই ব্যক্তি যে উকিলকে হায়ার করল? রাজের কথা বলতে না বলতেই শো শো করে দুইটি গাড়ি এসে দাঁড়ায়। ঠিক তখনই লোকটির ভাই বলে ওঠে, ওই তো এসে গেছে সেই মহান ব্যক্তি। যে ছিল বলে আমরা লড়াই করতে সাহস পেয়েছি। আপনি আর উনি আছেন বলেই দেশের অনেকের এখনো সঠিক বিচার হয়। এমনিতেই রাজা এসেছে বলে আদালতে অনেক ভিড় জমেছিল। মিডিয়ার লোকজন সবাই রাজের কাছে আসতে চেয়েছিল, কিন্তু পুলিশ গার্ডদের জন্য পারেনি। দুইটি গাড়ি আসার পর যেন মিডিয়ার লোকেরা আরো এক্সাইটেড।
দুইটি সুনামধন্য ব্যক্তি এসেছে একজন সামান্য ধর্ষিতা মেয়ের হয়ে লড়াই করতে। তাও আবার দুজনেই কি না আলাদা আলাদা উকিল হায়ার করেছে। এটা যেন আজকের বড় এক হেডলাইন। রাজ তাকালো গাড়িটির দিকে। প্রথম গাড়ি থেকে বের হলো শার্ট কোট পরিহিতা এক মায়াবী কন্যা। রাজ অবাক নয়নে তাকালো সেদিকে। এই তো সেই সকালের মেয়েটি। সকালে ছিল এক লুকে, এখন আবার আছে আরেক লুকে। রাজ নিজের চোখের সানগ্লাস খুলে তাকিয়ে থাকে মার দিকে। ব্লু কালারের শার্ট, তার উপর ব্ল্যাক কট প্যান্ট, চোখে সানগ্লাস, চুলগুলো ফুলিয়ে এক ঝুঁটি বাঁধা। একদম পারফেক্ট বিজনেস ওমেন লাগছে মায়াকে। মায়া এগিয়ে আসলো লোকটির দিকে। এসে বলে, আমার উকিলকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন আঙ্কেল। উনি খুব সুন্দরভাবে টেকনিক্যালি আপনাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনার মেয়ের প্রতি হওয়া অন্যায়ের শাস্তি ওই নরপশুরা পাবে। লোকটি কৃতজ্ঞতার সাথে বলে ওঠে, আপনার পাঠানো উকিল এসেছে ম্যাম সাহেব। কিন্তু সমস্যা হলো এখানে দুইটা উকিল। একটা আপনি এনেছেন, আরেকটা আমাদের মন্ত্রী মশাই এনেছেন। কি করব আমরা? মায়া ঘুরে তাকালো রাজের দিকে। রাজের কাছে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চোখ থেকে সানগ্লাস খুলে বলে, আপনি তো ঘণ্টাখানেক আগে মাজারে ছিলেন। আপনি মিনিস্টার, তাহলে তখন আপনার সাথে কোনো গার্ড ছিল না কেন? দেখতে তো একদম সাধারণ জনগণ মনে হয়েছিল। রাজ মার দিকে তাকিয়ে বলে, সব সময় গার্ডদের দরকার হয় না। কিছু সময়ের জন্য নিজের রক্ষা নিজে করতে হয়। আর মাজারে আমাকে কেউ এটা করবে না। ওটা। বাকি কথা বলার আগে বিচার সভার সময় হয়ে এসেছে বলে সবাই তাগাদা দিতে থাকে। মায়া বলে, যেহেতু মন্ত্রী মশাই নিজে উকিল এনেছেন, আমরা না হয় তার উকিলকে অ্যাকসেপ্ট করি। মন্ত্রী মশাই না হয় এখন কারো ইচ্ছার প্রাধান্য দিল। তোমার আনা উকিলকে নেওয়া হোক। উকিল যেই হোক না কেন, জিতব তো আমরাই। ইয়েস, এই কেসে জিতব আমরাই। এই মার ইচ্ছায় যখন একবার কোনো কিছুতে টার্গেট হয়, তখন মায়া সেই ইচ্ছা পূরণ করে। মার কথা শুনে রাজ মনে মনে বলে, আমার মায়াবতীর ইচ্ছা। প্রকাশ্যে বলে, ওকে দেন, লেটস মুভ। ওকে। বলি বিচার সভায় হাজির হয় মায়া ও রাজ। একসাথে একই উদ্দেশ্য সাধনের জন্য লড়তে এসেছে তারা। একজন সফল ব্যবসায়ী তো একজন মন্ত্রী। দুজনে একত্রিত হয়ে অন্যায়ের প্রতি লড়াই শুরু করে দিল। অথচ তারা জানেও না তারা একে অপরের কে বাকি। বিচার সভায় অনেক কথোপকথন ও সাক্ষ্য প্রমাণ পেয়ে জিতে যায় এক অসহায় গরিব মেয়ে, যাকে ধর্ষণ করা হয়েছিল। রায় প্রকাশ হওয়ার পর সবাই যেতে থাকে। যেই মেয়েটিকে অপহরণ করা হয় ওই মেয়েটির নাম রিমু। এবার ইন্টারে উঠেছে। দেখতে মাশাআল্লাহ সুন্দরী। গরিব ঘরের মেয়ে হওয়ায় বাবা বিয়ে ঠিক করেন মুদি দোকানের এক মালিকের সাথে। ভাগ্য খারাপ থাকায় বিয়ের 3 দিন আগেই মেয়েটির অপহরণ হয়। কিন্তু কেউ তার প্রতিবাদ করে না। যে অপহরণ করে তার বাবা অনেক বড় ব্যবসায়ী। গোপনে মাদক ব্যবসার চল আছে তাদের। এটা অনেকে জেনেও চুপ থাকে। কেউ কিছু বলতে গেলে তাদের জীবন শেষ হয়ে যাবে। রিমুর হবু শ্বশুর বাড়ির লোকেরা আসা যাওয়া বন্ধ করে দেয়। রিমুর বাবা ভেঙে পড়েন, কিন্তু রিমুর চাচা লড়াই করার জন্য সাহস জোগান। রিমুর চাচা মার ফ্যাশন হাউজের ছোটখাটো পদের এক কর্মী। কয়েকদিন ধরে উপায়ন্তর না পেয়ে আজ তিনি মার কাছে যান। মায়া সব শুনে রিমুকে সাহায্য করে। আর অন্যদিকে রিমুর বাবা ভেবেছিলেন আর কেউ নেই তাদের জন্য, তাই আজ সকালে তিনিও রাজের কাছে এসে হাতজোড় করে মেয়ের জন্য কান্নাকাটি করে। রাজ তার নিজস্ব উকিল নিয়ে রেডি থাকে। কিন্তু মাঝখানে কল আসে মিলির। তাই তো যেতে হয়েছিল মাজারে। এরপর যা হলো আপনারা জানতে পারলেন। রিমুকে নিয়ে তার মা অটোতে উঠবে, ঠিক সেই সময় রিমুর হবু শাশুড়ি এসে বলে, আপনাদের মেয়েকে আমরা বাড়ির বউ করতে পারবো না। যে মেয়ের ভিতর সতীত্ব বজায় নেই, আবার তাই নিয়ে দুনিয়া রটায়, তাকে আমার ছেলে বিয়ে করবে না। লজ্জায় সে আজ আসতে পারেনি। তাই আমি জানিয়ে দিলাম। মহিলাটির কথা শেষ হওয়ার সাথে সাথে পিছন থেকে মায়া বলে, এমন কাপুরুষ ছেলেকে তো লজ্জা পেয়েই ঘরে বসে থাকতে হয়। ছেলেকে কাপুরুষ বলাতে ক্ষিপ্ত হলেন মহিলাটি। সাথে সাথে তিনি মায়াকে বলে, আমার ছেলেকে কাপুরুষ বলার তুমি কে? সাধারণ জনগণ হওয়াটি। কি বলুন তো, রাস্তাঘাটে জোকারদের মতো করে সার্কাস দেখান আপনারা। আমরা কি শুধু উপভোগ করব? কোনো কমপ্লিমেন্ট পাবেন না, এটা কি হয় নাকি? এটুকু বলেই রিমুর কাছে এসে বলে, জীবনের শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক নিন্দুক আসবে। তোমার জীবনের যে বিষয়টিকে সবাই দুর্বল জায়গা ভাবছে, সেই জায়গাকে বুড়ো আঙ্গুল দেখানোর দায়িত্ব তোমার। তুমি ধর্ষণ হয়েছ মানে এই না যে তুমি নষ্ট। বরং তুমি ইচ্ছা করে নোংরামি করলে তুমি নষ্ট।
নিজের কর্মের বাইরে যখন তোমার ক্ষতি হয়ে যাবে সেখানে নিজেকে দুর্বল নয় সবল রাখবে। আজ যেটাকে তুমি দুর্বল ভেবে একঘর হয়ে থাকবে কাল বাকিরা এসে তোমার থেকে শিখবে কিভাবে চুপসে যেতে হয়। আর যদি তুমি নিজের জীবনকে আরো সময় দিয়ে ভালো হয়ে চলো তাহলে তোমার থেকেই মানুষ শিখবে কিভাবে জীবনে হেরে গেলেও এগিয়ে যেতে হয়। আর আজ তোমাকে যে রিজেক্ট করছে তুমি কেন তাকে সেই সুযোগ দিচ্ছ? তুমি বরং নিজে থেকে তাদেরকে রিজেক্ট করে দেও। মার কথাতে রিমুর সাহস পেল। এই কয়দিনে কেউ তাকে এভাবে এপ্রিসিয়েট করেনি। আজকেও একজন করল। রিমুর সাহস নিয়ে মহিলাটিকে বলে, আপনি বিয়ে ভাঙতে চাইছেন তাই না? ঠিক আছে, আপনার ওই ঘর কোনো মাম্মাস বয়কে আমি রিজেক্ট করলাম। আর হ্যাঁ, আপনাদের দেওয়া আংটি নিয়ে যাবেন আর আমাদের দেওয়া আংটি ও অ্যাডভান্স টাকাগুলো দিবেন। বউ যখন নিবেন না সেই বাড়ির টাকাগুলো গিলতে যাবেন কেন? মহিলাটি মাথা নিচু করে চলে যায়। ছেলের দোকানের জন্য বিয়ের আগের রিমুর বাবার থেকে টাকা নেয়। মেয়ের সুখের কথা ভেবে টাকাগুলো দেন রিমুর বাবা। মহিলাটি যাওয়ার পর মায়ার রিমুর বাবাকে বলে, মেয়ের বিয়ের বয়স হয়নি, এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিতে হবে না। আমার যে নতুন ফ্যাক্টরি হয়েছে এখানে ছোটখাটো পদে কর্মী নিয়োগ চলছে। আমি চাই রিমু ওখানে কাজ করে নিজের পড়াশোনা চালিয়ে যাক। বাকিটা আপনার হাতে। রিমুর বাবা হেসে সম্মতি জানায়। দূর থেকে সবকিছু রাজ দেখেছে। সে এতক্ষণ মিডিয়ার সাথে কথা বলছিল, এবার এখানে এসে বলে, পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার দিয়ে রাখলাম, ওর সাথে যোগাযোগ করলে পাবেন। বলেই মার দিকে তাকিয়ে স্মিত হেসে চলে যায় রাজ। মায়া ও রিমুদের বিদায় জানিয়ে চলে আসে। কনকনা শীতে ঘেরা ঢাকা শহর। আকাশে একটি চাঁদের ঝলক, তার চারপাশে ঘোরাঘুরি করতে থাকে কিছু ক্ষুদ্র তারা। ছোট ছোট তারারা যেন এক জায়গায় স্থির না, তারা তাদের মতো করে এদিক থেকে ওদিক হতে থাকে। নির্জন নিরিবিলি পরিবেশ। শেয়াল কুকুরের ডাক ছাড়া কোনো কিছুর শব্দই পাওয়া যায় না। এমন এক নির্জন পরিবেশে আলিশান এক বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মায়া। আখি তার ওই চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ফেলে বলতে থাকে, তারারা কি সুন্দর ঘোরাঘুরি করতে থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র তারা হয়েও সঙ্গী নিয়ে ঘুরতে পারে, যেন এরা হাসিখুশি এক পরিবার। আর চাঁদ, যে কি না এতগুলো তারার সমতুল্য হয়ে আছে, সে তো বৃহৎ হয়েও একা। ঠিক আমার জীবনের মতো। সবকিছু আছে আমার, কিন্তু ভালোবাসা নেই, পরিবার নেই, কিছুই নেই, তাও লোকের কাছে আমি পূর্ণ। ভেবেই চোখ বন্ধ করে কল্পনা করে তার অতীত। এই ২৭ বছরের জীবনে সফলতা আসলেও সহ্য করতে হয়েছে তাকে অনেক কিছুই। এই যে আজ এই আলিশান বাড়ি তৈরি করেছে, কিন্তু তার মা তার কাছে নেই। মায়ের মমতা থেকেও সে দূরে আছে আজ ৭টি বছর। এসবের জন্য তুমি একটি লোক দায়ী। ওহু না, একটু ভুল, দায়িত্ব আরও আছে। ভুগতে হবে সবাইকে। মার ভাবনার বিচ্ছেদ ঘটায় তার ফোন কল। ঘরের ল্যান্ডফোনে কল এসেছে। ঘরে ঢুকে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, মোহন সর্দারের ফ্যাক্টরির বিভিন্ন প্রোডাক্ট হবে ২ নাম্বার। খাদ্যের ভিতর প্রচুর ভেজাল পাওয়া যাবে, ম্যাম। সব কাজ খুব ভালোভাবে কমপ্লিট করা হয়েছে। ঠোঁট বাঁকা করে রহস্যের হাসি দিল মায়া। সাথে সাথে তার সিক্রেট অ্যাসিস্ট্যান্টকে বলে, সিসিটিভি ফুটেজ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছ তো? আর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনেক ডেভেলপ, তাই হ্যান্ড গ্লাভস পরেছিলে। সিসিটিভি ফুটেজ আমি ডিলিট করে দিয়েছি আর হ্যান্ড গ্লাভস পরেই সবকিছুতে পয়জন অ্যাড করেছি। আর নকল রোগীদের ব্যবস্থা, বস্তি থেকে কিছু চাচি দাদিদের অফার দিয়েছিলাম। টাকার চেহারা দেখে তারা মিথ্যা রোগী সাজতে রাজি। গুড, ভেরি গুড। আর খেয়াল রেখো বাকিরা খাবারগুলো খাওয়ার আগে যেন মিথ্যে রোগীদের নিউজ আগে আসে। তা না হলে তো ভালো লোকেরাও অসুস্থ হয়ে পড়বে। চিন্তা করবেন না, ম্যাম। খাবারের ফ্যাক্টরি খোলা হয় সকাল ৮টায় আর বিভিন্ন দোকানে পৌঁছাবে তার কিছুক্ষণ পরই আমার লোকেরা দোকানে এসে খাবারগুলো কিনবে। সামান্য কিছু খেয়ে বাকিটা না খেয়েই শুধু অভিনয় করবে। পয়জনের পরিমাণ তাদের শরীরে ৫% পাওয়া যাবে আর খাবারগুলো ল্যাবে স্ক্যান করা হলে ওভার ফুড পয়জনিং দেখা দিবে। এতেই আমার কাজের প্রথম স্টেপ কমপ্লিট হবে। তোমার অ্যাকাউন্ট চেক করে নিও। এই মার ইচ্ছা পূরণ করেছো তুমি। তোমার ক্যাশটিও তো পারফেক্টলি বুঝিয়ে দিতে হবে। বলেই কল কেটে দিল মায়া। ঘড়ির কাঁটায় ঠিক ১২টা দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে মায়া ভিলেনি হাসি দিয়ে বলে, হ্যাপি বার্থডে মোহন সর্দার। অপরদিকে টিল টিল টিল। সারাদিন কাজ করে মাত্র বাসায় আসে রাজ। বাসায় আসার সাথে সাথেই রাজের মা মিসেস মালিনী ছেলের কাছে আসেন। এসে বলেন, সারাদিন বাইরে ছিলি,
কি না কি খেয়েছিস? আয় এখন খাবি। তুমি কেন এত রাত জেগে থাকো বলো তো? আমি আমার মতো এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তোমাকে চিন্তা করতে হবে না। তুমি তোমার মতো ঘুমিয়ে যাবে। রাত জাগার দরকার নেই। সন্তানদের জন্য মায়ের যে কি চিন্তা এটা তুই কি বুঝবি বল? তুই যতই বলিস না কেন আমি তোর জন্য অপেক্ষা করবই। এখন আয়, তোর জন্য খাবার রেডি করে রেখেছি। মায়ের সাথে না পেরে রাজ খাবারগুলো খেয়ে ঘরে আসে। ঘরে আসার পর কল করে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিয়াসের কাছে। লোকটি প্রথম কল রিসিভ করে না। রাজ রেগে এসএমএস দেয়, বসের কপালের বউ জটেনি আর বেটা তুমি বউ নিয়ে মধুচন্দ্রিমা করতে ব্যস্ত। মধুচন্দ্রিমা ছেড়ে তাড়াতাড়ি আমার কল ধরো। তা না হলে কাল থেকে এই মধুচন্দ্রিমা বাড়িতে নয় রাস্তায় বিকিরির সামনে করবে। এর ঠিক 5 মিনিট পর কল ব্যাক করল পিয়াস। রাজ বিছানায় মাথা এলিয়ে কল রিসিভ করে বলে, 5 মিনিট দেরি হয়েছে। এর মানে কাল থেকে তুমি তোমার বউয়ের সাথে এক ঘরে ঘুমাবে না। তুমি এক ঘরে, তোমার বউ আরেক ঘরে। বসের মুখে এমন কথা শুনে গলা শুকিয়ে গেল পিয়াসের। শুধু বসো হলে মানা যায়, এটা তো মন্ত্রী বসো। রাজ আবার বলে, আমার ইনফরমেশনগুলো কোথায়? আদৌ কি আমার মধুচন্দ্রিমার রানীর তথ্য নেওয়া হয়েছে নাকি নিজেরটা পেয়ে আমার ব্যাপারে ভুলে গেলে? এমনটা করলে কিন্তু তোমার বউকে অন্যের বউ বানিয়ে তোমাকে আনার সাথে দেবদাস করে রেখে দিব। পিয়াস হাসবে নাকি কান্না করবে নাকি ভয় পাবে কিছুই বুঝে উঠতে পারছে না। এই শাহমীর রাজ যেমন রাগী তেজি ঠিক তেমন লাগামহীন। রাজকে আর কিছু বলতে না দিয়ে পিয়াস বলে, পেয়েছি বসো। সকল তথ্য পেয়েছি আমি। ম্যামের নাম মেহেরুন জাহান মায়া। বাবা মা ঢাকাতে থাকেন না, তারা গ্রামে থাকেন। ম্যাম ঢাকাতে এসেছে আজ 7 বছর হয়েছে। ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। নিজস্ব ব্যবসা ছিল তাই সেই ব্যবসার হাত ধরেই এত বড় সফলতা পেয়েছে। গুলশানে বাড়ি করেছে সে নিজে। লোকেশনটি আপনার বাড়ির থেকে মাত্র 5 মিনিটের দূরত্বেই। গাধা, সব গড়গড় করে বলছো আর এটা বলছো না যে সে সিঙ্গেল নাকি মিঙ্গেল? উনি সিঙ্গেল স্যার। বায়োডাটাতে সিঙ্গেল শো করেছে। আর ওনার ফ্যাক্টরিতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি উনি এখনও বিবাহ করেননি। ভেরি গুড ইনফরমেশন। এরপর থেকে মায়াবতীর সকল ইনফরমেশন আমাকে দিবে। ও কখন কোথায় যায় কি করে কার সাথে মিশে সবকিছু। আর হ্যাঁ, বউ থেকে 7 দিনের জন্য দূরে থাকবে, এটাই তোমার শাস্তি। তা না হলে কিন্তু পার্মানেন্ট বউ হারাবে। এরপর থেকে সঠিক সময়ে আমার উত্তর দেওয়ার চেষ্টা করবে। রাখছি বলি কল কেটে দেয় রাজ। পিয়াস হতাশ হয়ে বসে থাকে। পিয়াসের বউ মৌ বলে, কি হয়েছে? আর কি হবে? সাইকো বস আমার। নিজের ভালোবাসার তথ্য পায়নি বলে আমাকে বউ ছাড়া 7 দিন অন্য ঘরে থাকার আদেশ দিয়েছে। তা না হলে নাকি তোমাকে অন্য কারো বউ করে দিবে। কত শখের বউ আমার। বলি কপাল চাপড়ায় পিয়াস। মৌ মিটমিট হাসতে থাকে। কারণ মৌকে তুলে নিয়ে বিয়ে করে পিয়াস। বিয়ের পর 1 মাস মৌ চুপ ছিল, পরে আস্তে আস্তে সেও পিয়াসকে ভালোবেসে ফেলে। দুপুরে তিল তিল তিল। সর্দার বাড়িতে সবাই নীরবতা পালন করে। রাজ বাইরে থেকে মাত্র এসেছে খাবার খেতে। সবাইকে চুপচাপ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মাহমুদ সর্দার বলেন, হসপিটাল থেকে কল এসেছে, টিভিতে নিউজ হয়েছে। সবাই বলছে আমাদের ফ্যাক্টরি নাকি জালিয়াতি করে টাকা কামাই করে। খাবারে এক্সট্রা মেডিসিন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, আমরা খাবারের পরিমাণ বৃদ্ধি করি। জনগণ একটু ভুল বলেছে। আমরা করি না এগুলো, করে তোমার ছোট ভাই। মোহন সর্দার ক্ষিপ্ত সুরে বলেন, ব্যবসার ক্ষেত্রে দ্রব্যমূল্য অনুসারে দ্রব্য সামগ্রীর ব্যবহার হয়। তুমি এগুলোর কি বুঝবে? তুমি তো তোমার মতো মন্ত্রী হয়ে বসে বসে জনগণের সেবা কর। এখন পরিবারের লোক বিপদে পড়েছে, তাকেও সাহায্য কর। হামি তুলতে তুলতে রাজ বলে, কেন? আমি কেন? তোমার গর্বের বংশধর কোথায়, যার জন্য প্রথম বউ ও সন্তান ছাড়লে? ও একটু ভুল হয়েছে। এই ছেলেকে তো বিয়ের আগের জন্ম দিয়েছিলে। তো সেই গুণধর ছেলেকে বলো যে তোমাকে সাহায্য করতে। ছেলেকে বিদেশ থেকে গ্র্যাজুয়েশন করিয়েছ, এখন বাবার ব্যবসা দেখুক। রুদ্র বাইরে থেকে মাত্র ঘরে ঢুকতে থাকে। ঘরে এসেই রাজের কথা শুনতে পায়। রাজকে উত্তর দিতে রুদ্র বলে, সরি ব্রো, এসব ফ্যামিলি বিজনেস আমি দেখতে পারবো না। আমি চিল মুডে আছি। আপাতত আমি আমার মতো হ্যাপি। রাজ হেয়ালি করে উত্তর দেয়, অ্যাজ ইউর উইশ। মোহন সর্দার রুদ্রের উপর রেগে বলেন, অপদার্থ ছেলের জন্ম দিয়েছি আমি। রুদ্র যেন মোহন সর্দারের কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে নিল। রুদ্রর পুরো নাম রৌদ্রদীপ রুদ্র।
1 বছর হলো গ্র্যাজুয়েশন করেছে। শাহানা পারভীন যখন মায়াকে গর্ভে ধারণ করেন মোহন সর্দার তখন মিসেস সোনালীর দিকে ঝুঁকে থাকতেন। 2 মাস সম্পর্কের পর মা হওয়ার খবর পান মিসেস সোনালী, যার ফল এই রুদ্র। মোহন সর্দার শাহানা পারভীনকে অনেকভাবে ডিভোর্স দিতে চেয়েছিলেন, কিন্তু উপায়ন্তর না পেয়ে সোনালীকে বিয়ে করে এনে অপমান করে শাহানা পারভীনকে তাড়িয়ে দেন। ডিভোর্সের কয়েকদিন পর রুদ্রকে ওর নানুর কাছ থেকে এনে পরিবারে রাখা হয়। তারপর গ্র্যাজুয়েশনের জন্য রুদ্রকে বিদেশ পাঠানো হয়। মিসেস মালিনী রাজের কাছে এসে রাজের মাথায় হাত বুলিয়ে বলেন, বাবা রাজ, এমন করে না। কাকা তো তোমার আপনজন, সে বিপদে পড়েছে, তোমার এখন তাকে সাহায্য করা উচিত। তুমি একজন মন্ত্রী হয়ে যদি পরিবারের কাজেই না আসতে পারো এতে লোকে কি বলবে? কিছুক্ষণ নীরবতা পালন করে রাজ বলে, ওকে মা, আমি দেখছি কি করা যায়। বাট দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট হেল্প। সবাই এতেই খুশি। খাওয়া দাওয়া শেষ করে রাজ চলে গেল। নিজের অফিসে এসে চেয়ারে বসে ভাবতে থাকে মার কথা। ঠিক তখনই পিয়াস এসে বলে, ম্যামের আরও কিছু আপডেট পেয়েছি স্যার। ভাবনার ছেদ ঘটিয়ে রাজ তাকালো পিয়াসের দিকে। বলে, কি জানতে পেরেছ? ম্যাম সকাল বেলা মর্নিং ওয়াক করে, তারপর ফিটনেসের জন্য জিম করে, তারপর সময়মতো ব্রেকফাস্ট করে অফিসে যায়। ম্যামের 3টি ফ্যাক্টরি আছে, যেগুলোর একটি চট্টগ্রাম, একটি ঢাকা ও আরেকটি শিবচরে। ম্যাম শিবচরে থাকতেন। গ্রামে ম্যামের নানুবাড়ি আছে, ওদিকে ম্যামের আত্মীয়রা দেখাশোনা করে। ম্যাম ঢাকার ফ্যাক্টরি দেখাশোনা করেন, আর এমনিতেও মাসে মাসে ম্যাম ট্যুর দিতে যায় ওদিকে। দুপুরের দিকে ম্যাম তার নিজস্ব অনাথ আশ্রমে যেয়ে খেয়ে আসেন। ম্যাম একটি আশ্রম প্রতিষ্ঠা করেছেন। আশ্রমটি অনেক পুরনো, তাদের পারিবারিক। ম্যাম ছোট ছিলেন এবং একা, তাই কয়েক বছর আশ্রমটি বন্ধ ছিল। এখন আবার আশ্রম ওপেন করেছেন। ম্যাম সবসময় টাইম মেনটেন করে চলে। সময়ের হেরফের করা তার পছন্দ না। সবথেকে ইন্টারেস্টিং পার্ট, ম্যাম নিজেই একজন ফাইটার। একদম আপনার সাথে মানানসই। শুধু পার্থক্য, আপনি বিদেশ থেকে ফাইট শিখেছেন আর ম্যাম বাংলাদেশের সংস্থা থেকে ফাইট শিখেছে। পিয়াসের বলা প্রতিটি কথা চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনল রাজ। তার মায়াবতীর বিষয়ে এত কিছু জেনে ভীষণ ভালো লাগছে। তার মায়াবতীও ফাইট জানে। তবে রাজের শক্তির কাছে এই ফাইট একদম ফিকে পড়ে যাবে। তাতে কি হয়েছে, মায়াবতী অন্যদের থেকে তো নিজেকে সুরক্ষা করতে জানে, এটাই অনেক। ড্রয়িং রুমে কান চেপে দাঁড়িয়ে আছে 2জন মেয়ে। ভতে কাঁপতে থাকে তারা। ভিতর থেকে শব্দ আসছে ভাঙচুরের। ঘণ্টাখানিক এমন হওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়ে আসে। ভাঙচুরের শব্দ কমে যায়। সাথে সাথে 2জন মেয়ে যায় উপরে। ঘরে যেয়ে দেখতে পায় ঘরের সবকিছু এলোমেলো। কাচের জিনিসপত্র ভেঙে চুরে একাকার। মেঝের কিছু কিছু জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। অতঃপর তারা তাকালো ঘরের মালিকের দিকে। 2 হাঁটু ভাঁজ করে মুখ বুজে কান্না করতে থাকে মায়া। হাত থেকে টুপুটুপ করে রক্ত পড়ছে তার। কাচের জিনিসপত্র ভাঙতে যেয়ে ডান হাতের অনেকটাই কেটে গেছে। মহিলা মেয়ের এসে মার মাথায় আলতো করে হাত রাখল। মায়া চোখ মেলে তাকালো মহিলা মেয়েদের দিকে। ওনাকে মায়া হাসি বলে ডাকে। হাসিকে দেখে মায়া তার কোলে মাথা রাখল। হাসি বুঝতে পারল মায়া এখন ভালোবাসা খুঁজছে। মেয়েটার দুনিয়াতে ভালোবাসার কেউ নেই। একা একটি মেয়ে ভালোবাসা ছাড়া বসবাস করছে। ভালোবাসার কাঙাল হয়ে আছে মায়া। হাসি মার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে তোমার? হাসির কোলে মাথা রাখা অবস্থায় মার চোখ দিয়ে পানি পড়তে থাকে। মুছে না এই পানি। শূন্যে তাকিয়ে বলে, সবার জীবন যুদ্ধে এই মায়া জিতে গেলেও নিজের জীবন যুদ্ধে এই মায়া হেরে গেছে। কেন হারলাম আমি বলতে পারো? হয়তো তোমার প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী। ভিতরে ভিতরে এমন কোনো শক্তি আছে যা তুমি জানো না। চোখের অগোচরে হয়তো তোমার ক্ষতি করে দিচ্ছে। আমার এখন কি করা উচিত? হাসি, ধৈর্য ধরো। তোমার মায়ের জীবনে তো কম ঝড় যায়নি, তাও তিনি ধৈর্য ধরেছিলেন। তোমাকেও ধৈর্য ধরতে হবে। মা ধৈর্য ধরে মুখ বুজে ছিল বলেই তো সে আজ পুরো দমে হেরে গেছে। কই মা তো এখন তার মার কাছে নেই। মায়া যে এখন মা ছাড়াও একা বাঁচতে শিখেছে। এত বিলাসিতা, এত বড় বড় অট্টালিকা আমার মা তো একবারের জন্য দেখতে পারছে না। মায়ের মতো ধৈর্য ধরতে গেলে যে আমাকেও মায়ের মতো শূন্যতা ভোগ করতে হবে। তাহলে অন্য উপায় দেখো। যেমন, আসল অস্ত্র খুঁজতে থাকো। যেই শত্রুকে দমন করতে উঠে লেগেছ তার আশেপাশের সম্পর্কে ভালোভাবে অবগত হও। শত্রুর দুর্বলতা সম্পর্কে আরো ভালো করে জানো। নিজেকে সাকসেস বিজনেসম্যান বানালেই শত্রুর দমন হয় না।
পাশাপাশি নিজের শত্রুর দুর্বলতা ও শক্তিশালী চাবিকাঠির সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। হাসির কথাগুলো মনোযোগ দিয়ে শুনল মায়া। হাসি মার গ্রামের বাড়িতে থাকা সার্ভেন্ট। মায়া তাকে এখানে এনেছে নিজের জন্য। হাসি মার মায়ের বয়সী, তাই মায়া হাসিকে অনেক ভালোবাসে। হাসির কথা শুনে মায়া হাসির দিকে তাকায়। মায়া বলে, আমার চোখের পানি মুছে দেও হাসিমা, তারপর আমাকে কিছু খাইয়ে দেও। হাসি বুঝতে পারল মায়া এখন শাহানা পারভিনকে খুব মিস করছে। যখনই মায়ের কথা মনে পড়ে তখন মায়া হাসিকে হাসিমা বলে। হাসি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যায় খাবার আনতে। অন্য সার্ভেন্টসকে পাঠিয়ে দেয় ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার হলে হাসি খাবার এনে মায়াকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর হাতের ব্যান্ডেজ করে চলে যায় ঘর থেকে। রাতে রাজ বাসায় আসার পর হিয়া ও সিয়ার সাথে আড্ডা দিতে থাকে। তারপর মাহমুদ সর্দারের সাথে আলোচনায় বসে। মাহমুদ সর্দার বলেন, তোমার অ্যাসিস্ট্যান্ট কল করেছিল, বলল কাল মিটিং আছে তোমার। এটা নাকি ফ্যাশন হাউজের সাথে করা হবে। ফ্যাশন হাউজের কোম্পানির উদ্বোধনে তোমাকে ওয়েলকাম করার জন্য ডাকা হয়েছে। এই জন্য ওই ফ্যাক্টরির মালিক নিজে তোমার সাথে কথা বলতে চায়। কিভাবে কি করলে তোমার সুবিধা হবে তাই। ওকে বাবা, আমি যাব কাল মিটিংয়ে। তোমার ভাইয়ের কি খবর এখন? লোকেদের সাথে তো কথা বলে কেস উল্টিয়ে দিলাম। আশা করি সব সমাধান হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে মাহমুদ সর্দার বলেন, হ্যাঁ হয়েছে সমাধান। সে এখন রিল্যাক্স আছে। তার ছেলে মেয়েরাও রিল্যাক্স আছে। রাজ হালকা হেসে বিদায় নিল। ঘুমাবে এখন সে। কালকে মিটিং 10টায় করা হয়েছে। বেশি রাত জাগতে চায় না। হিয়া কিচেনে এসেছে চা বানাতে। হিয়ার গল্প পড়ার এক আলাদা নেশা আছে। সর্দার বাড়ির ড্রয়িং রুমের সাথে সেট করে একটি বুকশেলফের ঘর করা, যেটাতে বেশিরভাগ সময় হিয়া থাকে। চা বানিয়ে হিয়া চায় প্রথমে এক চুমুক দেওয়ার পর আবার যখন চুমুক দিবে তখনই হিয়ার কাছ থেকে চায়ের কাপ ছিনিয়ে নেওয়া হয়। চায়ের কাপটা নিয়ে সে নিজেও চায়ের কাপে দিল এক চুমুক। হিয়া জানে এই লোকটি আর কেউ না, রৌদ্রদীপ রুদ্র। রুদ্রর শব্দ করে চায়ে চুমুক দেওয়ার ব্যাপারটা বিরক্ত লাগে হিয়ার কাছে। চোখের চশমা ঠিক করে হিয়া বলে, এভাবে শব্দ করে করে কেউ চা খায়? আর আমাকে বললেও তো আমি চা বানিয়ে দিতে পারতাম। রুদ্র হিয়ার চোখের থেকে চশমা নিয়ে চশমায় ফু দেয়। তারপর একটু পরিষ্কার করে হিয়ার চোখে চশমা পরিয়ে দেয়। তারপর বলে, তুই আমাকে হয়তো অন্য চা বানিয়ে দিবি, কিন্তু বিশ্বাস কর তোর ছোঁয়া লেগে যে স্বাদ এই চায় আমি পাই এটা অন্য কোনো চায়ে পেতাম না। সারাদিন অন্যান্য মেয়েদের সাথে থেকে মদের স্বাদ নেওয়া বুঝি কম হয়ে যায়। এখন আমার কাছে এসেছেন, মদ আর অন্যান্য মেয়েরা তোর কাছে জিরো রেহিয়া পাখি। কথা বলবেন না আপনি আমার সাথে। নষ্ট পুরুষ মানুষ কোথাকার। আমাকে আবার চা বানাতে হবে। রুদ্র বাঁকা হাসি দিয়ে হিয়ার মাথার চুলে এক টান দিয়ে বের হয়ে যায়। হিয়া ব্যথা পায় প্রচুর, কিন্তু রুদ্রর সাথে কথা বাড়ায় না। যেতে যেতে রুদ্র বলে, চোখের নিচে কালো দাগ জমেছে হিয়া পাখি। প্রেমের উপন্যাস না পড়ে ক্লাসের বইগুলো মনোযোগ দিয়ে পড়, অন্তত রেজাল্ট ভালো হবে। কি লাভ যদি প্রেমের উপন্যাস পড়েও এই রুদ্রর প্রেমে না পড়লি। রুদ্রর কথায় হিয়ার ঠোঁটের গোড়ায় কিঞ্চিত হাসির দেখা দিল। চা বানিয়ে সে পড়তে থাকে গল্পের বই। হিয়া ও সিয়া ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। সিয়া হিয়ার থেকে 10 মিনিটের বড়। সিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। সিয়ার স্বপ্ন ডক্টর হওয়া আর হিয়া পড়াশোনায় অত মনোযোগী না, তাই সে আর্টস নিয়ে পড়াশোনা করে। হিয়ার কোনো স্বপ্ন নেই, তবে হিয়ার নেশা গল্পের বইয়ের প্রতি। সকালে টিল টিল রাজ ও পিয়ার সাথে মার অ্যাসিস্ট্যান্ট বসে আছে একটি কক্ষে। মিটিংয়ের জন্য রাজকে ডাকা হয়েছে অথচ মায়া এখনো আসেনি। মার লোকেরা কল করতে থাকে মায়াকে। পিয়াস মার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, তোমাদের ম্যাডাম আমাদেরকে ইনভাইট করে, সে নিজেই এখানে উপস্থিত নেই। তাহলে এই মিটিংয়ের মানে কি? আমাদের মন্ত্রী মশাইয়ের কি সময়ের মূল্য নেই? ঠিক সেই সময় মায়া হাজির হয়। মায়া বলে, মন্ত্রী মশাইয়ের সময়ের দাম আছে বলেই তো এক্সাক্ট টাইমে মায়া এসেছে। 10টায় মিটিং, মন্ত্রী মশাইয়ের যদি তাড়াহুড়া বেশি থাকতো তাহলে আগে থেকেই বলে দিত। আমরা তার সুযোগ বুঝেই সময় নিতাম। 10টা বলেছি ঠিক, কাটায় কাটায় 10টায় পৌঁছেছি। 1 মিনিট এদিক ওদিক করিনি। মায়াকে দেখে রাজ পিয়াসকে হাতের ইশারায় চুপ থাকতে বলে। পিয়াস রাজের কাছেই ছিল। রাজ পিয়াসের কানে কানে বলে, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। আমার মায়াবতীর জন্য আমি সবকিছু সহ্য করব। তুমি এর ভিতর বাম হাত ঢুকাবে না। কিন্তু স্যার ওনার জন্য তো আপনি 5 মিনিট অপেক্ষা করলেন।
আমার মায়াবতীর জন্য অপেক্ষা করব না তো কি তোমার জন্য অপেক্ষা করব? কি বলতে চাও তুমি? এই বয়সে বউ না খুঁজে পীরের লেজ ধরে থাকব? পিয়াস আর কিছু বলে না। এ বেটা বউ না হয়ে বউ বউ বলে মুখের ফেনা উঠিয়ে দিচ্ছে। বউ হওয়ার পর কি করবে কে জানে। রাজ ও মায়া কথা বলে উদ্বোধনের সময় ও নিয়ম কানুন ঠিক করে নিল। রাজের মতামতের উপর ডিপেন্ড করেই উদ্বোধন করা হবে। মিটিং শেষে মায়ার রাজ ও পিয়াস বাদে সবাই চলে যায়। রাজ পিয়াসকে ইশারা করে যেতে বলে। পিয়াস চলে যায় মিটিং রুম থেকে। মায়া তার পেপারসগুলো নিয়ে বের হবে ঠিক তখনই রাজ এসে মার ডান হাত ধরে বলে, হাত কেটেছে কিভাবে? মায়া এক ঝটকায় হাত সরিয়ে বলে, মার অনুমতি ব্যতীত মার শরীরে কেউ টাচ করতে পারে না। মাইন্ড ইট মিস্টার শাহমীর রাজ। বলি যেই মায়া ঘুরে তাকায় অমনির রাজ আবারও মার বাম হাতের বাহু ধরে নিজের কাছে আনে। মায়াকে এক ঝটকায় টেবিলের উপর বসিয়ে মার দুই পাশে হাত রাখে। তারপর মার চোখে চোখ রেখে মায়াকে বলে, আব্বে এই মায়াবতী। শাহমীর রাজ কারো অনুমতিতে চলে না। কেউ অধিকার দিক বা না দিক, অধিকার কেড়ে নিতে জানে এই শাহমীর রাজ। একবার যখন এই মার মায়াতে রাজের মনের ঘণ্টা বাজতে শুরু করেছে মনে রাখবে এই মায়াবতী শুধু আমার। বলি রাজ চলে যায়। রাজ যাওয়ার পরও মায়া টেবিলের উপর বসে রাজের কথাগুলো ভাবছে। আজ প্রথম কেউ তার প্রতি অধিকার নিয়ে কথা বলেছে। স্মিত হাসল মায়া। বার কয়েক আওড়ালো, শাহমীর রাজ, ডিয়ার মন্ত্রীমশাই।